তারপর তারপর ঠিক 3 দিন আগে চাবুকের হাতলে দেখি লিপস্টিকের রং লেগে নেই, মন কু ডাকতে শুরু করলো। যথারীতি কালকের কাগজে দেখেছি আবার এরকম খবর। আর একটা কথা, মিঠির বাবা মানে আমার স্বামী কিন্তু খুন হয়েছিল এরকমই কোনো একটা ডান্স বারে, যেখানে ও কোনো একটা অপরাধীর সন্ধান পেয়েছিল। দুটো ঘটনার মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা জানা নেই, তবুও আপনাকে বলে রাখলাম। আচ্ছা, আপনার বাড়ি থেকে যখন আপনার মেয়ে রাতে বেরিয়ে যায় তখন কেউ দেখতে পায় না বা আওয়াজ শুনতে পায় না? আসলে আমরা যে ঘরে থাকি সেখান থেকে বাইরে বেরোনোর একটা আলাদা দরজা আছে। বাড়িতে মেথড ঢোকানোর জন্য এরকম করা হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পরে অপলা অনেকটা ইতস্তত ভাব করে বলল, তাছাড়া কোনো খারাপ জায়গায় গিয়ে কি করছে মানে সেরকম কাগজে লিখেছে, তাতে সব রকম খারাপটাই মনে আসছে। ডক্টর গাঙ্গুলি বললেন, হ্যাঁ, সে তো এই কাগজেই আভাস দেওয়া আছে যে খুন হওয়া ব্যক্তি খুনের আগে কোনো মহিলার সঙ্গে দৈহিক সম্পর্ক করেছে। আপনার মেয়েকে এখানে আনতে পারবেন? অপলা বলল, সেটা পারলে কি আর লুকিয়ে আপনার কাছে আসতে হতো? আমার মেয়ে রাগলে চণ্ডাল, ঘুণাক্ষরেও যদি মেয়ে জেনে ফেলে তাহলে আর রক্ষে নেই। আপনি যদি বলেন যে আপনার একটা খুব সমস্যা হচ্ছে, ধরুন ঘুম হচ্ছে না এরকম ধরনের, আমরা তো একসাথেই শুই ডাক্তারবাবু, সারাদিন গরুর মতো সংসারে খাটি, খাটনির চোটে রাতে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি। আমার মেয়ে বরঞ্চ আমার নাক ডাকার কারণেই ঘুমাতে না পেরে রেগে যায়। তাহলে ধরুন আপনি ভুলে যাচ্ছেন, মানে এই যে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বলবেন যে আপনি রাস্তায় সব ভুলে গিয়ে কোথায় বসেছিলেন, অনেকক্ষণ পরে আবার মনে আসায় বাড়িতে ফিরতে পেরেছেন। আপনার ডাক্তার দেখানো খুব দরকার, সেরকম কিছু বলে আনুন আপনার সঙ্গে। রোগী না দেখে কি চিকিৎসা হয় আপনি বলুন? ঠিক আছে, দেখি তাহলে। এটুকু বলেই অপলা ডাক্তারের পায়ের কাছে পড়ে গেল। ডাক্তারবাবু, আমার এই একটি মেয়ে, আর সমস্ত জগৎটাই ওকে নিয়ে। ওর যত অপরাধ আমি মাথা পেতে নেব। ওর ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। দয়া করে আপনি কাউকে জানিয়ে সব শেষ করে দেবেন না। ডক্টর গাঙ্গুলি বললেন, দেখুন, আমি না বললেই তো আপনার মেয়ে বেঁচে যাবে না। সে তো পেশাদারি খুনি নয়। তাছাড়া পুলিশ নিশ্চয়ই তার সন্ধান চালাচ্ছে। খুব বেশি দিন চোখে ধুলো দেওয়া যাবে না। আমি বাড়িতে গিয়ে প্রাণপণ চেষ্টা করব ওকে আনার। চললাম ডাক্তারবাবু, আপনার ওপরে অনেক বিশ্বাস নিয়ে যাচ্ছি। ডক্টর গাঙ্গুলির মুখটা বিব্রতই মনে হলো। তার কাজ মনের অন্ধকার জগৎ নিয়ে, বাস্তবের অন্ধকার জগতের কাজ করবার জন্য পুলিশ আছে। এই প্রথমবার কোনো এরকম ঘটনার সাথে সে জড়িয়ে পড়ল, খানিক বিপত্তির বিষয়ও তো বটেই। অপলা বাজার থেকে গম ভাঙিয়ে বাড়িতে ঢুকতেই দেখতে পাই যে মিঠি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সন্দেহ, কৌতূহল আর রাগ মিশ্রিত সেই দৃষ্টিতে ঠান্ডার সময়েও দরদর করে ঘামতে লাগলো অপলা। অপলা ঘরে ঢুকতেই ছুটে আসে মিঠির প্রশ্নবাণ, কোথায় গেছিলে এতক্ষণ? কালকের খবরের কাগজের একটা পাতা পাচ্ছি না, তুমি নিয়েছো? অপলা যে অমূলক সন্দেহ করছিল না, খবরের কাগজ নিয়ে মিঠির প্রশ্নই সেটা প্রমাণ করলো। অপলা মনে মনে গোছাচ্ছে, বলল, না তো, কোথায় আর যাব? গম ভাঙাতে গিয়েছিলাম, তারপর হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। অনেকক্ষণ ধরে কিছুই মনে করতে পারলাম না। আমি কে, আমার নাম কি, কোথায় থাকি সব ভুলে গিয়েছিলাম। মিঠির রাগ এতক্ষণে পাল্টে গিয়েছে বিস্ময়ে, চোখে মুখে অজানা আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। যদি এমন হতো যে তোমার কিছুই মনে পড়লো না, বাড়িতে ফিরতে কি করে? তুমি আর বাড়ির বাইরে যেও না মা। অল্প অল্প করে মিঠির মস্তিষ্কের দখল পাচ্ছে অপলা। সুযোগ বুঝে কথাটা বলে নিতে হবে। বাড়িতে ফিরেই বা কি করতাম যদি সব ভুলে যাই? সে তো বাড়িতেও হতে পারে, তখন তো আমি তোকেও চিনব না। এর আগেও হয়েছে, আমি তোকে বলিনি। ভাবছি ডাক্তার দেখাবো, তুই যাবি আমার সঙ্গে? মিঠি বলল, কোন ডাক্তার? ওই তো হসপিটালের আউটডোরে বসে। বিলুর মা বলছিল যে নাম লিখিয়ে রাখবে, যাবি? নিশ্চয়ই যাব মা। এত কষ্ট করে যখন সুখের মুখ দেখার আর কদিন বাকি, তখন কোনো কিছুই যাতে আমাদের আনন্দ না মাটি করে দেয়। কবে যেতে হবে বলো, তাহলে আমি আমার টিউশনের টাইমটা চেঞ্জ করে নেব। ওই তো শুক্রবার বিকেল 5টা। ঠিক আছে, বিলুর মাকে বলে রেখো, কাজ হাসিল।
মনে মনে সন্তুষ্টি পায় অপলা। ভাগ্যিস বুদ্ধি করে শুক্রবারের নামটা লিখে এসেছিল। অপলা আর মিঠি শুক্রবারে যখন ডক্টর গাঙ্গুলির চেম্বারে ঢুকলো তখন বাজে 6:45। অপলা ঢুকেই নমস্কার করে বলতে শুরু করে দিলেন, ডাক্তারবাবু, আমার ইদানিং কিছু মনে থাকছে না, খুব সমস্যার কারণে আপনার কাছে এসেছি। কথাগুলো বলেই একবার আর চোখে ইশারা করে মিঠিকে দেখিয়ে বলল, ও আমার মেয়ে মিঠি। আমার মেয়েও খুব চিন্তিত আমার এই অসুখ নিয়ে। ডক্টর গাঙ্গুলি দুজনের মুখের দিকে তাকিয়ে শুধু মুখ থেকে একটা আওয়াজ বের করলেন, মিঠি বলল, একটু দেখবেন ডাক্তারবাবু, এটা কি অ্যালজাইমার না অন্য কিছু? সেটা বুঝতে গেলে একটু সময় দিতে হবে। অপলাকে উদ্দেশ্য করে বললেন, আপনি একটা কাজ করুন, এই যে আমার সামনের ক্যালেন্ডারে শুধু জানুয়ারি মাসের ছুটির দিনে দেওয়া লাল দাগগুলো প্রথমে মন দিয়ে দেখুন, তারপর হসপিটালের বাইরে থেকে ঘুরে এসে আমার সামনে রাখা প্যাডে ওগুলো লিখে নিন। তাহলে বুঝতে পারবো যে আপনার সমস্যাটা অ্যালজাইমার না অন্য কিছু। অপলা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে ডাক্তারবাবু মিঠির সঙ্গে একান্তভাবে কথা বলতে চাইছেন। অপলা ক্যালেন্ডারের দিকে কিছুক্ষণ তাকিয়েই বাইরে বেরিয়ে এলেন। হসপিটালের বাইরে একটা চাওয়ালা বসে। একটা চা নিয়ে অপলা আরও কিছুটা সময় নেয়, ভাবে যতটা সময় ডাক্তারবাবু কথা বলে মিঠির সঙ্গে ততই লাভ। চেম্বারে ফেরত এসে দেখে মিঠির পড়াশোনা নিয়ে কথা চলছে ডাক্তারবাবুর সাথে। কি গল্পের বই পড়তে ভালোবাসে সেটাও জিজ্ঞেস করছেন। অপলা ঢোকার পরে ডাক্তারবাবু প্যাড এগিয়ে দিতেই অপলা তাড়াতাড়ি তারিখগুলো লিখেও দেন ডাক্তারবাবুকে। যদিও সবই অভিনয়, তবু ডাক্তারবাবু বললেন, না, মোটামুটি সব ঠিক আছে, একটা ভুল হয়েছে, সেটা যে কারোর হতে পারে। পরের দিন আসুন, অন্যভাবে চিকিৎসা করতে হবে, তবে খুব গুরুতর কিছু নেই। আর এই সময় একা আসবেন না, সঙ্গে আপনার মেয়েকে নিয়ে আসবেন। অপলা আর মিঠি অনেকটাই ডাক্তার গাঙ্গুলির কথায় ভরসা করে সেদিন বাড়ি ফিরলেন। মাঝে 1 সপ্তাহ কেটে গেছে। ডক্টর গাঙ্গুলি হঠাৎ মাঝরাতে তার মোবাইলের রিং শুনে ঘড়ির দিকে তাকায়। ডাক্তার গাঙ্গুলি ফোন তুলতেই ফোনের ওপারের গলা বলে, ডাক্তারবাবু, 3 চেয়ার্স বার থেকে বলছি, রেবেকা ডিসুজা এসেছে এখানে। ঘড়িতে রাত 1:40। ফোন এসেছে স্থানীয় বার থেকে। কাছাকাছি 2-3টে বারের ম্যানেজারকে ডাক্তারবাবু গোপনে বলেই রেখেছিল যে রেবেকা এলে জানাতে। খুব তাড়াতাড়ি একটা জরুরি ফোন করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন ডাক্তার গাঙ্গুলি। লক্ষ্য হোটেল আনন্দধারা, যার 1 তলায় আছে 3 চেয়ার্স বার। গাড়িটা বড় রাস্তায় রেখে হোটেলের গলিতে ঢোকে ডক্টর গাঙ্গুলি। তাড়াহুড়োতে সোয়েটার গলাতে ভুলে গেছেন। রাতের গাঢ় ঠান্ডা গায়ে সূচ ফোটাচ্ছে। বাড়ির সামনে দরজাটা বন্ধ। দরজার সামনে থেকে কল আসা নাম্বারে ফোন ঘোরাতে লাগে ডক্টর গাঙ্গুলি। 1 মিনিট সময় দেরি হলেও অঘটন ঘটে যেতে পারে। হ্যালো, ডক্টর গাঙ্গুলি বলছি, রেবেকা এখন কোথায়? উনি তো আমাদের একজন কাস্টমার নিয়ে হোটেলের ভেতরে গেলেন। সে কি, কোন ফ্লোরে, কোন রুমে? বলতে পারবো না স্যার। কেন, কোনো সমস্যা স্যার? অস্বস্তিতে পড়ে যায় ডক্টর গাঙ্গুলি। আমতা আমতা করে সামলাই, না মানে ওর পরিবার আমার চেনা, আমার পেশেন্ট, মাথার গোলমাল আছে। নিজেই সাহস করে হোটেলের ভেতরে ঢুকে পড়ে ডক্টর গাঙ্গুলি। রিসেপশনের থেকে জেনে নিতে পারলেও সিকিউরিটি ওপরে উঠতে আটকালো যথারীতি। সময় চলে যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে জানলার দিকে তাকাতে তাকাতে এগোয় ডক্টর গাঙ্গুলি। দোতলার কোণার ঘরে আলো জ্বলছে। এখন চান্স নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পেছন দিকের পেঁচানো লোহার সিঁড়ি দিয়ে উঠে পড়ে ডক্টর গাঙ্গুলি। দোতলায় সিঁড়ির সামনে একটা বড় কাঠের দরজা, ভেতর থেকে আটকানো। উপায় নেই দেখে পকেটের মধ্যে টর্চটা অর্ধেক পুড়ে দোতলার গ্রিলের সিঁড়ির বাইরে দিয়ে ঝুলে দরজার এক পাশ থেকে আরেক পাশটা বাইরের গ্রিলে পা রেখে রেখে পার করে ডক্টর গাঙ্গুলি। তারপরে ভেতরে বারান্দার রেলিং টপকে ঢুকে পড়ে। বারান্দা থেকে ভেতরে ঢোকার সমস্ত দরজা জানলা বন্ধ। শুধু আলো আসছে যে জানালা দিয়ে, সেই জানালার বাইরের দিকে হাত দিয়ে ধুলোর আস্তরণ সরিয়ে জানলায় চোখ রাখতেই চমকে ওঠে ডক্টর গাঙ্গুলি। একটা লোক খাটে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে, আর তার ওপরে অনাবৃত শরীরে দুলে দুলে সঙ্গমরত রেবেকা। চোখে ডোমিনো মুখোশ। মেঝেতে ছড়িয়ে আছে তার শরীর থেকে খুলে ফেলা অন্তর্বাস।
লেদারের জ্যাকেট, গামবুট আর খাকি রঙের প্যান্ট, ঠিক যেন কোনো ইংলিশ সিনেমার সিন সে চাক্ষুষ দেখছে। তার মানে সর্বনাশ এখনো হয়নি। এবারে হঠাৎ ঘরের লাইট নিভে যায়, পুরো অন্ধকার, আর কিছু দেখার উপায় নেই। ডক্টর গাঙ্গুলি তার হাতের মেটালিক টর্চের পেছনটা দিয়ে কাচের উপর আঘাত করতে আর চেঁচাতে শুরু করে, রেবেকা, রেবেকা কিছু করবে না, ও তোমার কিছু করেনি, পুলিশ তোমার খোঁজে হোটেলে চলে এসেছে, তোমাকে পালাতে হবে। জানলার কাঁচ ঝনঝন শব্দ করে ভেঙে গেল। 2 মিনিট নিস্তব্ধতা, তারপর হঠাৎ বারান্দার দরজা খুলে বেরিয়ে আসে অনাবৃত রেবেকা, চোখে মুখে ভয়াবহ রাগ নিয়ে, আর হাতে জড়িয়ে ধরে আছে সুচালো দুমুখওয়ালা চাবুক। ডোমিনো মুখোশে দুটো চোখ ঢাকা থাকলেও মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অপলা, দিনের নিরীহ আশ্রিতা বিধবা অপলায় রাতে হয়ে ওঠে উচ্ছৃঙ্খল ব্যভিচারী রেবেকা। অপলা স্বপ্নের চরিত্র। প্রথম দিন থেকেই চোখের চাউনিতে একটু খটকা লেগেছিল ডক্টর গাঙ্গুলির। মেয়ে মিঠিকে দেখে প্রথমেই জিজ্ঞেস করেছিল রেবেকা সম্পর্কে। মিঠির মস্তিষ্কে রেবেকার স্মৃতি ম্লান দেখে অপলার প্রতি সন্দেহ গাঢ় হয়। মিঠিকে বলে দেন পরে একান্তে ফোন করে কথা বলতে। মিঠিও কয়েকবার কথা বলার পর ডক্টর গাঙ্গুলির কাছে ভেঙে পড়ে, বলে দেয় যে সেই রক্ত মাখা চাবুক মুছে দিয়ে ডমিনো মুখোশ সমেত তার বাবার সমস্ত ড্রেস লুকিয়ে রেখে দেয় ট্রাঙ্কে। পরের দিন সকালেই শহরে খবর রটে যায়। মিঠি কোনো অঘটন ঘটেছে জেনেও তার মার কথা ভেবে মুখ বুজে থাকে। প্রথমবার এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে যে আবার তার পুনরাবৃত্তি হবে সেটাও তার ধারণার বাইরে ছিল। আজ সমস্ত জল্পনাকে সত্যি করে অপলার রেবেকা সেজে তার সামনে। কি চাইবে তোর এখানে? ডক্টর গাঙ্গুলিকে ঝাঁঝিয়ে ওঠে অপলা। ডক্টর গাঙ্গুলি বলে, তোমাকে সাহায্য করতে এসেছি, নিচে পুলিশ এসেছে, তাড়াতাড়ি পেছনে সিঁড়ি দিয়ে পালাতে হবে। ও, তুই তাহলে হোটেলের ম্যানেজার? দাঁড়া আসছি। খুব তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় গলিয়ে বাইরে বেরিয়ে এসে অপলা 50 টাকা হাতে ধরিয়ে বলে, রেখে দে। ঘরের ভেতর থেকে লোকটা চেঁচিয়ে বলে, শালি, আমাকে খুলে যা। কোনো কথায় কান না দিয়ে টলতে টলতে দরজার হ্যাজবোল্ট টেনে পেঁচানো সিঁড়ি দিয়ে রাস্তায় নেমে পড়ে রেবেকারূপী অপলা। ডক্টর গাঙ্গুলি তার হাত ধরে নিয়ে গিয়ে তোলে নিজের গাড়িতে। অপলা বলে, বাবা, বাড়ি অবধি পৌঁছে দিবি? তা দে, আমার কাছে কিন্তু আর টিপসের কোনো টাকা নেই বলে দিলাম। অপলা নিজের মনেই বকে যাচ্ছে, মুখ থেকে ভুর ভুর করে বেরোচ্ছে মদের গন্ধ। ডক্টর গাঙ্গুলি কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ি নিয়ে গিয়ে দাঁড় করায় অপলাদের বাড়ির সামনে। টলতে টলতে বন্ধ দরজায় গিয়ে এক ঠেলা মেরে দাঁড়িয়ে পড়ে অপলা, দৃষ্টি বিস্ময়ে হতবাক। ডক্টর গাঙ্গুলি অপলার পেছনে এসে দাঁড়িয়ে দেখে সিলিং থেকে শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে আর এক রেবেকা। চোখে ডোমিনো মাস্ক, গায়ে কালো লেদারের জ্যাকেট, খাঁটি প্যান্ট আর গামবুট, কোমরে আটকানো আছে চাবুক। অপলা এই দৃশ্য দেখে বলে, এটা কে? ডক্টর গাঙ্গুলি সাথে সাথে উত্তর দেন, রেবেকা। আজ রাতে আত্মহত্যা করেছে। খানিকক্ষণ এই দৃশ্যের দিকে তাকিয়েই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায় অপলা। মিঠি, নেমে এসো, জব ডান। ডক্টর গাঙ্গুলি উচ্চারণ করতে মিঠি তার গলায় ফাঁসির ফাঁস খুলে শাড়ির পেছনে লুকানো কোমর অবধি দড়ির বাঁধন খুলে নেমে মাকে এসে ধরে। তারপর দুজনে মিলে খাটে শুইয়ে দেয় অপলাকে। মিঠি ডক্টর গাঙ্গুলিকে উৎকণ্ঠায় জিজ্ঞেস করে, ডাক্তারবাবু, এবারেও কি একজন খুন হলো? না, শেষ মুহূর্তে গিয়ে আটকেছি। তোমাকে বলেছিলাম না, সব টাইমিংয়ের ব্যাপার। হোটেলের ম্যানেজারটা আরও একটু আগে জানালে আরও বেশি ভালো হতো। তবে তোমার কাজ একদম নিখুঁত হয়েছে, একদম। রেবেকার ড্রেস, চাবুক, মুখোশ সব নিখুঁত। আর একটা কথা, তোমার মা কিন্তু সজ্ঞানে কোনো কাজই করেনি। তার জীবনের বিভিন্ন পাওয়া না পাওয়া অত্যাচার যন্ত্রণা থেকে তার অবচেতনে থাকা রেবেকা এই কাজ করেছে। তাই ভুল করেও তোমার মাকে কখনো ভুল ভেবো না, ওটা তোমার মা ছিলই না। ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই, বলো। আপনি কি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছেন যে এই কাজ মায়ের? কিছুটা আন্দাজ করেছিলাম, কারণ তোমার মা যখন রেবেকার নামটা নিল তখনই তার মুখে অতিরিক্ত উৎসাহ দেখেছি, যেটা তোমার সাথে কথা বলে পায়নি। তোমার মাও চাবুকে লিপস্টিকের দাগ লাগিয়েছিল, সেটা রেবেকার স্টাইল।
তোমার সাথে কথা বলে সন্দেহজনক কিছু পেলাম না। তুমি তো সারাক্ষণ তোমার মাকে বাঁচাতেই ব্যস্ত ছিলে। মিঠি বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। আপনাকে বিশ্বাস করে আপনার কথা হুবহু মানলাম। এখন মা ভালো হলেই হয়। ডক্টর গাঙ্গুলি বললেন, আমার বিশ্বাস উনি একদম ঠিক হয়ে যাবে। আসলে তোমার বাবার যেহেতু এরকম কোনো এক বারে হত্যা হয়েছিল, তাই তোমার বাবার হত্যার প্রতিশোধ না নিতে পেরেই তার অবচেতন মন রেবেকার আশ্রয় নেয়। তার উপরে তোমার মায়ের ওপরে হওয়া যৌন নির্যাতনেরও হয়তো সে এইভাবে বিচার চাইতো। মানুষের মন খুব জটিল, বোঝা দুঃসাধ্য। সেজন্যই তো ওনার স্বপ্নের চরিত্র রেবেকার মৃত্যু ওনাকে দেখিয়ে দিলাম। তাতে ওনার অবচেতন মন জেনে যাবে যে রেবেকার বেঁচে নেই। আর একটা কথা, পুলিশকে না জানালে চলতো না। আমি আমার উকিলের সঙ্গেও কথা বলে নিয়েছি। ওনার সাজা খুব কম হবে, যেহেতু উনি অসুস্থ। ওনার কেস হিস্ট্রি আমার কাছে রেডি আছে, নিয়ে যেও। এটুকু বলে ডক্টর গাঙ্গুলি অপলার চোখে মুখে জল ছিটিয়ে ওনার জ্ঞান ফিরিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সবটুকু শুনে অপলার মুখ থেকে শুধু বেরোলো, বিশ্বাস করুন, আমি এখনো কিছুই মনে করতে পারছি না। তবে মনের সন্তুষ্টি এটাই যে আমার মিঠিমা দোষী নয়, আর আমার কোনো চিন্তা নেই। মিঠি তার মাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। ডক্টর গাঙ্গুলি চলে যাওয়ার পরেও ওরা ভোর অবধি এভাবেই একে অপরকে ধরে বসে থাকে, পুলিশ না আসা পর্যন্ত। পরের দিন থেকে আর কোনো দিন কোনো রেবেকাকে রাতে বেরোতে দেখা যায়নি। আর মিঠিও তার মামার বাড়ি ছেড়ে হোস্টেলে তার পড়াশোনা শেষ করে। ঘটনার 1 বছর পর মিঠি নতুন চাকরি পেয়ে চলে যায় দিল্লিতে। অপলার শাস্তি সত্যিই কম হয়েছিল, আর সংশোধনাগার থেকে বের হয়ে অপলা মিঠির সাথে চলে যায় দিল্লিতে। অপলা আর মিঠিকে তারপর থেকে আর কখনো অভাবের মুখও দেখতে হয়নি। গল্প চাবুকের চিহ্ন, কলমে প্রদীপ্ত দে।